আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে কোনো অর্জন হুটহাট করে হয়ে যায় না। এটা পাওয়ার জন্য বা এটা করার জন্য দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনা লাগে। ইংরেজিতে একটা কথা আছে, ট্রিপল পি বাস্তবায়ন: প্ল্যান, প্রিপারেশন এবং প্রসিড। আপনাকে পরিকল্পনা করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে তারপর বাস্তবায়ন করতে হবে। যুক্তরাষ্ট্র চাঁদের ভেতর যে মানুষ প্রেরণ করেছিল, হুটহাট করে কিন্তু প্রেরণ করেনি। এর জন্য তারা বিভিন্ন জিনিস গবেষণা করেছে, প্রস্তুতি নিয়েছে, তারপর চূড়ান্তভাবে সেটা বাস্তবায়ন করেছে। যে কোনো ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রেও এখানে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য যে আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন সেই জিনিসটার জন্য আপনার পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা বা বিকল্প আছে কিনা। ভারতের ভেতর প্রতি বছর বাংলাদেশের প্রায় 21 লক্ষ পর্যটক ঘুরতে যান। তারা কিন্তু এমনিতেই যান না। দেখুন, ভারতের ভেতর কম খরচে সিকিমের ভেতর বরফ আবৃত পাহাড় কিংবা দার্জিলিং এর ভেতর উঁচু উঁচু পাহাড় যত কম খরচে বাংলাদেশের মানুষ দেখতে পারেন, হতে পারে যে একই দৃশ্য দেখতে হলে আমাদের যেতে হতে পারে আরো দূরে এবং বিমান দিয়ে যেতে হতে পারে খরচ বেশি। যদি আপনি এর বিকল্প তৈরি করে দিতে পারেন কম খরচে, তাহলে আপনাকে আর স্লোগান দিয়ে বলতে হবে না ভারত যাবেন না। কেউ ভারত যাবেই না। এখানে কম খরচে অন্য অপশন থাকলে এমনি সেখানে চলে যাবে। দেখুন, সেন্ট মার্টিনের নীল জলরাশি এবং স্বচ্ছ সমুদ্রের পানির ঢেউ, এটা বাংলাদেশের মানুষের জন্য একমাত্র অপশন বিনোদনের। সমুদ্রের মাঝে এই ধরনের আইল্যান্ডে এবং এইভাবে ঘোরার জায়গা বাংলাদেশের মানুষের আর নেই। আপনি বন্ধ করে দিলেন আর স্লোগান দিলেন যে ভারতের বিপক্ষে যাবেন, ভারতের বিপক্ষে যান। কি করে মানুষ যাবে? আপনি তাদের অপশন দিন, আপনি তাদের অবকাঠামো তৈরি করে দিন যে এই জায়গায় আসুন, এই জায়গায় বিনোদন করুন। তাহলে তো মানুষ এই জায়গায় যাবে। যেই জায়গায় কিন্তু ভারত বাংলাদেশের এই ইস্যুটিকে কেন্দ্র করে বিকল্প চিন্তা করছে, মানে ভারত তার দেশের মানুষের জন্য বড় বড় চিন্তা করছে, সেখানে কিন্তু আন্তর্জাতিক যারা পরিবেশবিদ রয়েছে কোনো কথা বলছে না। অথচ বাংলাদেশের ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে, এমনকি টাইটানিক ছবির যিনি হিরো রয়েছেন তিনিও কিন্তু মন্তব্য করেন সেন্ট মার্টিন বাঁচাতে হবে। আপনারা নিশ্চয়ই বঙ্গোপসাগরের ভেতর সর্ববৃহৎ যে কোরাল দ্বীপ রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর, যেটা ভারতের মূল ভূখণ্ড থেকে 1190 কিলোমিটার দূরে। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে অন্যতম হ্যারিটেজ হলো সেই আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপ, যেখানে এমন মানুষও রয়েছে, আদিম মানুষ, যারা এখনো সভ্যতার ছোঁয়াও পায়নি। আন্তর্জাতিক বড় বড় যত প্রতিষ্ঠান আছে, এই দ্বীপটির যে পরিবেশ রক্ষা রয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে সবসময় কিন্তু সোচ্চার ছিল। তবে ভারত এই সকল কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। নুন সেন্ট মার্টিনের ভেতর বাংলাদেশের নাগরিকরা যাবে, রাত্রি যাপন করবে, সেখানে ভ্রমণ করবে, থাকবে। আর এতে করেই কিন্তু আমরা চিন্তিত যে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, সকল সেন্ট মার্টিন ডুবে যাবে। আর বঙ্গোপসাগরের সব থেকে বড় যে কোরাল দ্বীপ রয়েছে তার ভেতর ভারত কি করতে চাচ্ছে নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ কেন্দ্র, এয়ারপোর্ট, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, বিভিন্ন ধরনের বড় বড় পোর্ট নির্মাণ, যেটা মেগা পোর্ট হবে, যেটা চ্যালেঞ্জ করবে সিঙ্গাপুর এবং হংকংকে, এবং অন্তত 6,50,000 মানুষ নতুন করে এই আন্দামান নিকোবরে বসবাস করবে। ভারত এই প্রকল্পের নাম দিয়েছে হংকং প্রকল্প। গ্রেট নিকোবর দ্বীপে এটা তারা বাস্তবায়ন করবে এবং এই প্রকল্পের মোট বাজেট তারা ধরেছে 70,000 কোটি রুপি বা প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের মতো। বিশাল প্রকল্প এবং এই প্রকল্পের অধীনে বড় বড় মেগা স্ট্রাকচার এই কোরাল দ্বীপের ভেতর তারা তৈরি করবে এবং এটাকে ঘাঁটি এবং অর্থনীতি দুই দিক থেকেই নিজের দেশের জনগণের জন্য ভারত ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। 116 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং নতুন করে 6,50,000 মানুষ এখানে বসবাস করবে। এবং যে মালাক্কা প্রণালী রয়েছে এর কাছে অবস্থান হওয়ার কারণে এটি চীনকে মোকাবেলার জন্য ভারতের অন্যতম বড় যে নৌ ঘাঁটি রয়েছে সেটা হিসাবেও ভারত ব্যবহার করবে। নিকোবর আইল্যান্ডে বর্তমানে 80% অঞ্চল ঘন বনাঞ্চল,
সেখানে কিন্তু বিপুল পরিমাণের উদ্ভিদ এই জায়গায় ভারত কর্তন করবে তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য। সেন্ট মার্টিনে আমরা তো বলছি যে ছোট কচ্ছপগুলোর ডিম না পারার কারণে তারা বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জায়গায় কিন্তু তারা ভয়ে উপকূলে আসছে না। আর এই জায়গায় স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা কচ্ছপ। এটা পৃথিবীর অন্যতম বিরল প্রজাতির একটা কচ্ছপ, যেটার নাম হলো গলফ টার্লদ। এটা কিন্তু আন্দামান দ্বীপের কাছেই পাওয়া যায়। বলা হচ্ছে যে ভারতের এই প্রকল্প বাস্তবায়নের জন্য এই বিশাল কচ্ছপ বিলুপ্ত হয়ে যাবে। তাদের জীবনযাত্রা এবং সম্পূর্ণভাবে প্রাকৃতিক যে আবাসস্থল রয়েছে সেটা ধ্বংস হয়ে যাবে। 6,50,000 মানুষ ভারতের এই জায়গায় বসবাস করবে। বড় মেগা পোর্ট নির্মাণ করা হবে, শিল্প কারখানা স্থাপন করা হবে, বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে, যাতে 6,50,000 মানুষকে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। রোডঘাট তৈরি করা হবে, ব্রিজ তৈরি করা হবে, এবং আন্দামানের যে জীববৈচিত্র্য রয়েছে সেটা অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এত কিছুর পরও পশ্চিমা বিশ্ব একেবারে নীরব। আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে যত তারা কথা বলে, আর্টিকেল লিখে, উচ্চবাচ্য করে, ভারতের ক্ষেত্রে তারা একেবারে নিশ্চুপ। এখন এই জায়গায় কি আমরা প্রশ্ন করতে পারি না যে আমাদের বোকা বানিয়ে এই জায়গায় ভারত কিন্তু ঘাঁটি তৈরি করে ফেলেছে, বা ভারত তার স্বার্থ হাসিল করছে? আমরা কিন্তু পারছি না। আমরা আমাদের মানুষকে বাধ্য করছি ভারতে আবার যেতে। ঢাকা শহর এবং এর আশেপাশের নদীগুলোর যে কি অবস্থা, এতটা দূষণের শিকার, এবং এর মাধ্যমে মানুষের শরীরে সরাসরি কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট ফেলছে। এবং এই জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। আমাদের পরিবেশ উপদেষ্টা এই সকল নদ নদীর বিষয়ে কাজ না করে ট্যানারি শিল্পের যেইভাবে বিভিন্ন ধরনের বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য এই নদীগুলোতে ফেলছে, এই বিষয়কে কাজ না করে তিনি কচ্ছপ কি করে বেঁচে রইলেন, বা কচ্ছপের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেন্ট মার্টিনে, সেটার দিকে খুব ভালোভাবে নজর দিয়েছেন। এবং এর জন্য তিনি সেখানে আমাদের পর্যটক যাতায়াত একেবারে নিষিদ্ধ করে দিচ্ছেন, বা একেবারে সীমিত করে দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এখানে কার উদ্দেশ্য কি এবং কার লাভ কি? জিন্দেগি পার হয়ে যাবে, কখনো বুড়িগঙ্গা নদীকে পরিষ্কার করা যাবে কিনা সন্দেহ, বা বাংলাদেশের ঢাকা শহর বা বড় বড় শহরের যে নদীগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা যাবে কিনা সন্দেহ। আর যদি এমনটা না করা যায়, আন্তর্জাতিকভাবে পরিবেশের যে জায়গা রয়েছে এবং পরিবেশ বিষয়ক যে সকল পুরস্কার রয়েছে, বড় পুরস্কার, সেগুলো তো পাওয়া যাবে না, এবং ক্ষমতা তো সীমিত। এই সময়ের মধ্যে সেন্ট মার্টিনে কিছু করে দেখালে আন্তর্জাতিক নজরে খুব সহজে আসা যাবে, পুরস্কারও পাওয়া যাবে। সেন্ট মার্টিনের ভেতর যারা বর্তমানে রয়েছেন, জীবন জীবিকা আহরণ করছেন যে কোনো উপায় হোক, হোটেল মোটেল বলেন বা মাছ ধরা নিয়ে, তারা কিন্তু সেখানকার শুধু বাসিন্দা নয়, আমাদের লাইন অফ ডিফেন্সও কিন্তু তারা। যে কোনো প্রথম আক্রমণে তারাই কিন্তু আমাদের প্রতিনিধি সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য। তারপরে তো যাবে বাংলাদেশের সামরিক সদস্য বা নেভিরা, প্রথম তো তারাই দ্বীপটাকে দেখাশোনা করবে। এখন এই দ্বীপের ভেতর কৃত্রিমভাবে নিষেধাজ্ঞা দিয়ে যেইভাবে জীবিকার একটা ব্যালেন্সকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটার প্রভাব পড়বে। এছাড়াও যে বড় বড় জাহাজগুলো এই সেন্ট মার্টিনে যায়, সেগুলো শুধু জাহাজ নয়, চেন সাপ্লাইয়ের একটা লাইন। বর্তমানে মায়ানমারের উপকূল দিয়ে কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে পারছে না। এখন এই আমাদের যে ইনানি জেটি রয়েছে, সেখান থেকে বড় যে জাহাজগুলো সেন্ট মার্টিনে পর্যটক নিয়ে যায়, সেগুলোই কিন্তু একমাত্র পণ্য পরিবহনের একমাত্র রাস্তা। সেন্ট মার্টিনের ভেতর যত হাজার আমাদের মানুষ রয়েছে, তাদের খাবার প্রেরণের একমাত্র পর্যটন জাহাজগুলোই কিন্তু রাস্তা। এই চেন সাপ্লাইটা কিন্তু নষ্ট করে দিচ্ছে নতুন এই সিদ্ধান্তে। বর্তমানে সেন্ট মার্টিনে পর্যটকদের ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনা রয়েছে, সেটা অবশ্যই স্বীকার করার মতো। যে কোনো জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে, এটা সত্য কথা। তবে এর জন্য সম্পূর্ণভাবে এই জায়গায় বা সীমিত পরিসরে যেতে পারবে আর বাকিরা যেতে পারবে না, এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী। নিষেধাজ্ঞা নয়, ম্যানেজমেন্ট সিস্টেমকে উন্নত করতে হবে, যেমনটা মালদ্বীপ করেছে ঠিক সেইভাবে উন্নত করতে হবে, যাতে যে কোনো ধরনের পলিথিন বা ব্যবহার করা যে কোনো সামগ্রী এই দ্বীপের ভারসাম্য নষ্ট না করতে পারে। জাহাজে করে এটা সেন্ট মার্টিন থেকে আনতে হবে। আর এর জন্য কিন্তু প্রতিটি পর্যটকের উপর 200 টাকা করে ভ্রমণ চার্জ কিন্তু এই জায়গা করা যেতে পারে।
প্রতিদিন 5,000 পর্যটক একটা মৌসুমে, যখন মৌসুম চলে, এই সেন্ট মার্টিনে যায়। 200 করে ভ্রমণ চার্জ নিলেও এই জায়গায় 5,000 মানুষের যে ভ্রমণ চার্জ, সেটা প্রতিদিন কিন্তু উত্তোলন হবে 10 লক্ষ টাকা। আর এই 10 লক্ষ টাকা দিয়ে এই মেনটেনেন্স করা খুব একটা বড় বিষয় হবে না। আত্মনির্ভরশীল হতে হলে নিজের সম্পদকে ব্যবহার করা শিখতে হবে। নিজের সম্পদকে অবহেলা করে ফেলে রাখলে চলবে না। আমাদের কয়লা ঠিক যেইভাবে পূর্বের সরকার ফেলে রেখেছিল, এখন সেন্ট মার্টিনকে ফেলে রাখতে চাচ্ছে সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার। যেটা কতদিন বাংলাদেশের মানুষ মেনে নেবে সেটাই কিন্তু প্রশ্ন। তোমাদের এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত পারলে আমরা কেন পারবো না, আন্তর্জাতিক পরিবেশবিদদের বাংলাদেশ নিয়ে কেন এত মাথা ব্যথা, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালো